পঞ্চম পর্ব। বয়সের সম্মান জ্ঞানটা যেমন পুরুষের মধ্যে আছে, স্ত্রীলোকদিগের মধ্যে তেমন নাই। পুরুষের মধ্যে অনেকগুলি পর্যায় আছে, যেমন 10, 20, 30, 40, 50, 60 প্রভৃতি। 30 বর্ষীয় একজন যুবা 20 বছরের একজন যুবার প্রতি মুরব্বিয়ানার চোখে চাহিয়া দেখিতে পারে, কিন্তু মেয়ে মহলে এটা খাটে না। তাহারা বিবাহ কালটা পর্যন্ত বড় ভগিনী, ভ্রাতৃজায়া, জননী, পিসিমা অথবা ঠাকুরমাতার নিকট অল্প স্বল্প উমেদারি করে। নারী জীবনে যাহা কিছু অল্প বিস্তর শিখিবার আছে শিখিয়া লয়, তাহার পরই একেবারে প্রথম শ্রেণীতে চড়িয়া বসে। তখন 16 হইতে 56 পর্যন্ত তাহারা সমবয়সী। স্থানভেদে হয়তোবা কোথাও এই নিয়মের সামান্য ব্যতিক্রম দেখা যায়, কিন্তু অধিকাংশ স্থলেই এমনই। অন্তত চন্দ্রনাথের গ্রাম সম্পর্কিয়া ঠানদিদি হরিবালার জীবনে এমনটি দেখিতে পাওয়া গিয়াছিল। সেদিন অপরাহ্নে পশ্চিম দিকের জানালা খুলিয়া দিয়া সরজু আকাশের দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়াছিল। হরিবালা এক থালা মিষ্টান্ন এবং একগাছি মোটা জুঁইয়ের মালা হাতে লইয়া একেবারে সরজুর নিকট আসিয়া উপস্থিত হইলেন। মালাগাছটি তাহাকে পড়াইয়া দিয়া বলিলেন, আজ থেকে তুমি আমার সই হলে। বলো দেখি সই। সরজু একটু বিপন্ন হইল, তথাপি অল্প হাসিয়া কহিল, বেশ। বেশ তো নয় দিদি, সই বলে ডাকতে হবে। ইহাকে আদরি বলো বা আবদারি বলো, সরজুর জীবনে ঠিক এমনটি ইতিপূর্বে ঘটিয়া ওঠে নাই। তাই এই আকস্মিক আত্মীয়তাকে সে মনের মধ্যে মিলাইয়া লইতে পারিল না। একদণ্ডে একজন দিদিমার বয়সী লোকের গলা ধরিয়া সই বলিয়া আহ্বান করিতে তাহার লজ্জা করিতে লাগিল। কিন্তু হরিবালা যে ছাড়েন না, ইহাতে অভিনবত্ব কিংবা অস্বাভাবিকতা যে কিছু থাকিতে পারে হরিবালার তাহার ধারণাই নাই। তাই সরজুর মুখ হইতে প্রিয় সম্বোধনটির বিলম্ব দেখিয়া একটু গম্ভীরভাবে, একটু ম্লান হইয়া তিনি কহিলেন, তবে আমার মালা ফিরিয়ে দাও, আমি আর কোথাও যাই। সরজু বিপন্ন হইয়াছিল, কিন্তু অপ্রতিভ হয় নাই। ঈষৎ হাসিয়া মৃদুস্বরে কহিল, সইয়ের সন্ধানে নাকি? ঠানদিদি একটুখানি স্থির থাকিয়া বলিলেন, বাহ, এই যে বেশ কথা কও। তবে যে লোকে বলে ওদের বউ বোবা। সরজু হাসিতে লাগিল। ঠানদিদি বলিলেন, তা শোনো, এ গাঁয়ে তোমার একটিও সাথী নাই। বড় লোকের বাড়ি বলেও বটে, তোমার মামির বচনের গুণেও বটে। কেউ তোমার কাছে আসে না জানি, আমি তাই আসব। আমার কিন্তু একটা সম্পর্ক না হলে চলে না, তাই আজ সই পাতালুম। আর বুড়ো হয়েছি বটে, কিন্তু হরিনামের মালা নিয়েও সারাদিনটা কাটাতে পারি না। আমি রোজ আসব। সরজু কহিল, রোজ আসবেন। হরিবালা গর্জিয়া উঠিলেন, আসবেন কিলা? বল সই, তুমি রোজ এসো, তুই বলতে পারবি নে, তাই না? সরজু হাসিয়া ফেলিয়া কহিল, রক্ষা করো ঠানদিদি, গলায় ছুরি দিলেও তা পারব না। ঠানদিদি হাসিয়া ফেলিলেন, বলিলেন, তা না হয় নাই বলিস, কিন্তু তুমি বলতেই হবে। বল সই, তুমি রোজ এসো। সরজু চোখ নিচু করিয়া সলজ্জ হাস্যে কহিল, সই, তুমি রোজ এসো। হরিবালার যেন একটা দুর্ভাবনা কাটিয়া গেল। তিনি কহিলেন, আসব। পরদিন হইতে হরিবালা প্রায়ই আসেন। শত কর্ম থাকিলেও একবার হাজিরা দিয়া যান। ক্রমশ পাতানো সম্বন্ধ গাঢ় হইয়া আসিল। সময় সরজুও ভুলিল যে হরিবালা তাহার সমবয়সী নহেন, কিংবা এই গলায় গলায় মেশামেশি সকলের কাছে তেমন সুন্দর দেখিতে হয় না। এই অন্তরঙ্গতা হরকালীর কেমন লাগিত বলিতে পারি না, কিন্তু চন্দ্রনাথের বেশ লাগিত। স্ত্রীর সহিত এ বিষয়ে প্রায়ই তাহার কথাবার্তা হইত। ঠানদিদির এই হৃদ্যতায় সে আমোদ বোধ করিত। আরও একটু কারণ ছিল, চন্দ্রনাথ স্ত্রীকে বড় স্নেহ করিত। সমস্ত হৃদয় জুড়িয়া ভালোবাসা না থাকিলেও স্নেহের অভাব ছিল না। সে মনে করিত সকলের ভাগ্যেই
একরূপ স্ত্রী মেলে না। কাহারও বা স্ত্রী দাসী, কাহারও বা বন্ধু, কাহারও বা প্রভু। তাহার ভাগ্যে যদি একটি পুণ্যবতী, পবিত্রা, সাধী এবং স্নেহময়ী দাসী মিলিয়াছে, তো সে অসুখী হইয়া কি লাভ করিবে? তাহার উপর একটা কথা প্রায়ই তাহার মনে হয়, সেটা সরজুর বিগত দিনের দুঃখের কাহিনী। শিশুকালটা তাহার বড় দুঃখেই অতিবাহিত হইয়াছে। দুঃখিনীর কন্যা হয়তো সারা জীবনটা দুঃখেই কাটাইত, হয়তোবা এতদিনে কোনো দুর্ভাগ্য দুশ্চরিত্রের হাতে পড়িয়া চোখের জলে ভাসিত, না হয় দাসী বৃত্তি করিতে গিয়া শত অত্যাচার উৎপীড়ন সহ্য করিত। তাছাড়া এত অধিক রূপ যৌবন লইয়া নরকের পথ দুরহ নহে। তাহা হইলে? এই কথাটা মনে উঠিলেই চন্দ্রনাথ গভীর করুণায় সরজুর লজ্জিত মুখখানি তুলিয়া ধরিয়া জিজ্ঞাসা করিত, আচ্ছা সরজু, আমি যদি তোমাকে না দেখতুম, যদি বিয়ে না করতুম, এতদিন তুমি কার কাছে থাকতে বলো তো? সরজু জবাব দিত না, সভয় স্বামীর বুকের কাছে সরিয়া আসিত। চন্দ্রনাথ সস্নেহে তাহার মাথার উপর হাত রাখিত, যেন সাহস দিয়া মনে মনে বলিত, ভয় কি? সরজু আরও কাছে সরিয়া আসিত। এসব কথায় সত্যই সে বড় ভয় পাইত। চন্দ্রনাথ তাহা বুঝিতে পারিয়াই যেন তাহাকে বুকের কাছে টানিয়া লইয়া বলিত, তা নয় সরজু, তা নয়। তুমি দুঃখীর ঘরে গিয়ে কেন জন্মেছিলে জানি নে, কিন্তু তুমি আমার জন্ম জন্মান্তরের পতিব্রতা স্ত্রী। তুমি সংসারের যে কোনো জায়গায় বসে টান দিলে আমাকে যেতেই হতো। তোমার আকর্ষণেই যে আমি কাশী গিয়েছিলাম সরজু। এই সময় তাহার হৃদয়ের ভিতর দিয়া যে ভাবে স্রোত বহিয়া যাইত, সরজুর সমস্ত স্নেহ, প্রেম, যত্ন, ভক্তি এক করিলেও বোধ করি তাহার তুলনা হইত না। কিন্তু তৎসত্ত্বেও দুঃখীকে দয়া করিয়া যে গর্ব, যে তৃপ্তি বালিকা সরজুকে বিবাহ করিবার সময় একদিন আত্মপ্রসাদের ছদ্মবেশে চন্দ্রনাথের নিভৃত অন্তরে প্রবেশ করিয়াছিল, এখন শত চেষ্টাতেও চন্দ্রনাথ তাহার সম্পূর্ণ উচ্ছেদ করিতে পারে না। হৃদয়ের এক অজ্ঞাত অন্ধকার কোণে আজও সে বাসা বাঁধিয়া আছে। তাই যখনই সেটা মাথা তুলিয়া উঠিতে চায়, তখনই চন্দ্রনাথ সরজুকে বুকে চাপিয়া ধরিয়া বার বলিতে থাকে, আমি বড় আশ্চর্য হই সরজু, যাকে চিরদিন দেখে এসেছ, তাকে কেন আজও তোমার চিনতে বিলম্ব হচ্ছে? আমি তো তোমাকে কাশীতে দেখেই চিনেছিলাম। তুমি আমার, কত যুগ, কত কল্প, কত জন্ম জন্ম ধরে আমার। কি জানি কেন আলাদা হয়েছিলাম, আবার এক হয়ে মিলতে এসেছি। সরজু বুকের মধ্যে মুখ লুকাইয়া মৃদু কণ্ঠে কহে, কে বললে আমি তোমাকে চিনতে পারিনি? উৎসাহের আতিশয্যে চন্দ্রনাথ সরজুর লজ্জিত মুখখানি নিজের মুখের কাছে তুলিয়া ধরিয়া বলে, পেরেছ? তবে কেন এত ভয় ভয় থাকো? আমি তো কোনো দুর্ব্যবহার করি নে। আমি যে আমার নিজের চেয়েও তোমাকে ভালোবাসি সরজু। সরজু আবার স্বামীর বুকের মধ্যে মুখ লুকাইয়া ফেলে। চন্দ্রনাথ আবার প্রশ্ন করে, বলো কেন ভয় পাও সরজু? সরজু আর উত্তর দিতে পারে না। স্বামীকে স্পর্শ করিয়া সে মিথ্যা কথা কি করিয়া মুখে আনিবে? কি করিয়া বলিবে যে ভয় করে না? সত্যই যে তাহার বড় ভয়, সে যে কত সত্য, কত বড় ভয়, তাহা সে ছাড়া আর কে জানে? তা কথাটা কি বলিতেছিলাম, চন্দ্রনাথ হরিবালার আগমনে আমোদ বোধ করিত। সরজু একটি সখী পাইয়াছে, দুটা মনের কথা বলিবার লোক জুটিয়াছে, ইহাই চন্দ্রনাথের আনন্দের কারণ। একদিন সরজু সমস্ত দুপুরটা হরিবালার প্রতীক্ষা করিয়া বসিয়া রহিল। আকাশে মেঘ করিয়া টিপটিপ বৃষ্টি পড়িতেছিল, হরিবালা আসিলেন না। সরজু মনে করিল জল পড়িতেছে, তাই আসিলেন না। এখন বেলা যায় যায়, সমস্ত দিনটা একা কাটিয়াছে, হরকালিও আজ বাটি নাই। সরজু তখন সাহসে ভর করিয়া ধীরে ধীরে স্বামীর পরিবার ঘরে আসিয়া প্রবেশ করিল। বিশেষ প্রয়োজন না থাকিলে এ ঘরটিতে কেহ প্রবেশ করিত না, সরজুও না। চন্দ্রনাথ বই হইতে মুখ তুলিয়া বলিল, আজ বুঝি তোমার সই আসেনি? সরজু কহিল, না,
তাই বুঝি আমাকে মনে পড়েছে? সরজু ঈষৎ হাসিল। ভাবটা এই যে মনে সর্বদাই পড়ে, কিন্তু সাহসে কুলোয় না। সরজু বলিল, জলের জন্য বোধহয় আসতে পারেনি। বোধহয় তা নয়, আজ কাকার ছোট মেয়ে নির্মলাকে আশীর্বাদ করতে এসেছে। শীঘ্রই বিয়ে হবে, তারই আয়োজনে ঠানদিদি বোধহয় মেতেছেন। সরজু বলিল, বোধহয়। তাহার পর চন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, দুঃখ হয় যে আমরা একেবারে পর হয়ে গেছি। মামিমা কোথায়? তিনিও বোধহয় সেইখানে, সরজু উত্তর করিল। চন্দ্রনাথ চুপ করিয়া কি ভাবিতে লাগিল। সরজু ধীরে ধীরে কাছে আসিয়া একপাশে বসিয়া পড়িয়া বলিল, কি ভাবছ বলো না? চন্দ্রনাথ একবার হাসিবার চেষ্টা করিয়া সরজুর হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া আস্তে আস্তে বলিল, বিশেষ কিছু নয় সরজু। ভাবছিলাম নির্মলার বিয়ে। কাকা কিন্তু আমাকে একবার খবরটাও দিলেন না, অথচ মামিমাকেও ডেকে নিয়ে গেলেন। আমরা দুজনেই শুধু পর। তাহার স্বরে একটু কাতরতা ছিল। সরজু তাহা লক্ষ্য করিয়া কহিল, আমাকে পায়ে স্থান দিয়েই তুমি আরো পর হয়ে গেছ, না হলে বোধহয় এতদিনে মিল হতে পারত। চন্দ্রনাথ হাসিল, কহিল, মিল হয়ে কাজ নেই। তোমার পরিবর্তে কাকার সঙ্গে মিল করে যে আমার মস্ত সুখ হতো সে মনে হয় না। আমি বেশ আছি। যখন বিয়ে করেছিলাম তখন যদি কাকার মত নিতে হতো, তাহলে এমন তো বোধ হয় না যে তোমাকে কখনো পেতুম। একটা বাধা নিশ্চয়ই উঠত, হয় কুল নিয়ে, না হয় বংশ নিয়ে। যেমন করেই হোক বিয়ে ভেঙে দিত। ভিতরে ভিতরে সরজু শিহরিয়া উঠিল। তখন সন্ধ্যার ছায়া ঘরের মধ্যে অন্ধকার করিয়াছিল, তাই তাহার মুখখানি দেখিতে পাওয়া গেল না। কিন্তু যে হাতখানি তাহার হাতের মধ্যে ধরা ছিল, সেই হাতখানি কাঁপিয়া উঠিয়া সরজুর সমস্ত মনের কথা চন্দ্রনাথের কাছে প্রকাশ করিয়া দিল। চন্দ্রনাথ হাসিয়া বলিল, এখন বুঝতে পেরেছ মত না নিয়ে ভালো করেছি না মন্দ করেছি? সরজু ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, কি জানি, আমার মতো শত সহস্র দাসীরও তো তোমার অভাব হতো না। চন্দ্রনাথ সরজুর কোমল হাতখানি সস্নেহে ঈষৎ পীড়ন করিয়া বলিল, তা জানি নে, আমার দাসী একটি, তার অভাবের কথাই ভাবতে পারি। শত সহস্রের ভাবনা ইচ্ছে হয় তুমি ভেবো। পরদিন হরিবালা আসিলেন, কিন্তু মুখের ভাবটা কিছু স্বতন্ত্র। ফস করিয়া গলা ধরিয়া সই সই বলিয়া তিনি ব্যস্ত করিলেন না, কিংবা বিস্তি খেলিবার জন্য তাস আনিতেও পুনঃ পুনঃ সাধাসাধি পীড়াপিড়ি করিলেন না। মলিন মুখে মৌন হইয়া রহিলেন। সরজু বলিল, সইয়ের কাল দেখা পাইনি। হ্যাঁ দিদি, কাল বড় কাজ ছিল, ও বাড়িতে নির্মলার বিয়ে, ঠানদিদি উত্তর করিল। সরজু কহিল, তা শুনেছি, সব ঠিক হলো কি? হরিবালা সে কথার উত্তর না দিয়া সরজুর মুখের পানে চাহিয়া বলিলেন, সই, একটা কথা সত্যি বলবি? সরজু জিজ্ঞাসা করিল, কি কথা? যদি সত্যি বলিস তাহলেই জিজ্ঞাসা করি, না হলে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। সরজু চিন্তিত হইল, বলিল, সত্যি বলবো না কেন? দেখিস দিদি, আমাকে বিশ্বাস করিস তো? ঠানদিদি আবার জিজ্ঞাসা করিল। সরজু কহিল, করি বই কি। তবে বল দেখি, চন্দ্রনাথ তোকে কতখানি ভালোবাসে? ঠানদিদি জিজ্ঞাসা করিল। সরজু একটু লজ্জিত হইল, বলিল, খুব দয়া করেন। দয়ার কথা নয়, খুব একেবারে বড় বেশি ভালোবাসে কি না? সরজু হাসিল, বলিল, বড় বেশি কি না কেমন করে জানবো? ঠানদিদি জিজ্ঞাসা করিল, সত্যি জানিস নে? সরজু কহিল, না। সত্যই সরজু ইহা জানিত না। হরিবালা যেন বড় বিমর্ষ হইয়া পড়িলেন। মাথা নাড়িয়া বলিলেন, স্ত্রী জানে না স্বামী তাকে কতখানি ভালোবাসে, এইখানেই আমার বড় ভয় হয়। হরিবালার মুখের ভাবে একটা গভীর শঙ্কা প্রচ্ছন্ন ছিল। সরজু তাহা বুঝিয়া নিজেও শঙ্কিত হইল, বলিল, ভয় কিসের? আর একদিন শুনিস। তারপর তাহার চিবুকে হাত দিয়া মৃদুস্বরে কহিলেন, এত রূপ, এত গুণ, এত বুদ্ধি নিয়ে সই, এতদিন কি ঘাস কাটছিলি?
সরজু হাসিয়া ফেলিল। ইতি চন্দ্রনাথ উপন্যাসের ৫ম পর্ব সমাপ্ত হল। ধন্যবাদ।